আচ্ছা আচ্ছা, ওনার কথা অবশ্য আমি মেহুলের কাছ থেকে শুনেছি, বেশ বড় মাপের রাজনীতিবিদ। হ্যাঁ, তুমি নাও, চা নাও। কিছুই তো খাচ্ছ না। না, এই তো খাচ্ছি। আপনিও নিন। আন্টি, আপনিও নিন না। আমরা খেয়েছি বাবা, তুমি খাও। হুম। মেহুলকে তো দেখছি না, উনি কোথায়? নিজের রুমে বসে আছে। ও, আচ্ছা আচ্ছা। মেহুল রাবিরকে কখন থেকে কল করছে, কিন্তু তার কল উঠানোর কোনো নামই নেই। রাবিরকে এখন যে কোনো উপায় এখানে আনতে হবে। দুজনকে এখন মুখোমুখি করতে পারলেই একটা ধামাকা হয়ে যাবে। কিন্তু এই লোকটা কাজের সময় কেন কল ধরে না কে জানে। মেহুল কলের উপর কল দিয়েই যাচ্ছে। একসময় কল রিসিভ হয়। মেহুল কিছু বলার আগেই রাবির বলে, আমি একটু ব্যস্ত আছি মেহুল, পরে কল করছি। আরে শুনুন শুনুন, কল কাটবেন না, জরুরি কথা আছে। কি, একটু তাড়াতাড়ি বলুন। সাতরাজ আহমেদ আমাদের বাসায় এসেছেন। রাবির সঙ্গে সঙ্গেই চেঁচিয়ে বলে, কি? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি এখানে আসুন। রাবির চোয়াল শক্ত করে কর্কশ সুরে বলে। ফোন রাখুন, আমি এক্ষুনি আসছি। মেহুল কল কেটে দিয়ে মনে মনে হাসে। সাদরাত যখন আজ সরাসরি রাবিরের মুখের সামনে পড়বে তখন জানি বেচারার কি অবস্থা হয়। হয়তো বোকা হয়ে যাবে, বিস্ময় আর কথাই বলতে পারবেন। আর রাবির, তাকে নিয়ে তো আবার দুশ্চিন্তাও হচ্ছে। সে আবার রাগের মাথায় কিছু করে না বসে। এ কি, আপনি কোথায় আছেন? সাদরাজ মাত্রই বসা থেকে উঠেছে। মেহুল তখনই তাকে প্রশ্নটা করে। সে হাস্যোজ্জ্বল মুখে জবাবে বলে, আপনি তো আর সামনেই এলেন না, তবে আন্টি আঙ্কেলের সাথে কথা বলে বেশ ভালো লেগেছে। এখন একটা কাজ পড়ে গিয়েছে, তাই চলে যাচ্ছি। আবার অন্য কোনো দিন আসবো। ও মা, চলে গেলে কি করে হবে? সাদরাজ খানিকটা অবাক হয়ে বলল। কেন, যাওয়া যাবে না? মেহুল অস্থির হলো কিছুটা, বলল, না না না, বলছিলাম কিছুই তো খেলেন না। আর দুপুরের টাইমে কেউ খাবার না খেয়ে চলে যায়? জানেন তো আমার মায়ের হাতের রান্না কিন্তু দারুণ মজা। আপনি না খেলে চরম মিস করবেন, তাই খেয়ে যান। মেয়ের কথা শুনে রামিনা বেগম হকচকিয়ে তার দিকে চাইলেন। মানে এমন হুটহাট কাউকে খাবারের দাওয়াত দেওয়া যায় নাকি? রান্নাবান্নার একটা ব্যাপার আছে না? কিন্তু তিনিও পড়লেন বিপদে। মেয়ে বলে ফেলেছে, এখন তিনি তো আর নাকচ করতে পারছেন না। তাই তিনিও মৃদু হেসে বললেন, বসে আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, দুপুর টাইমে এসেছো, খেয়ে যাও। সাদরাজ মনে মনে ভাবল, এই সুযোগ, যত বেশি সময় সেখানে থাকতে পারবে ততই ওদের কাছাকাছি যেতে পারবে। তাই সেও বিনা বাক্যে রাজি হয়ে গেল। মেহুল খুশি হলো খুব। এবার রাবির তাড়াতাড়ি এলেই সে বাঁচে। খাবার টেবিলে সাদরাজ বেশ মজা করেই খাচ্ছে। তার মা বাবা লোকটাকে বেশ যত্ন করে খাওয়াচ্ছেন। মেহুল এক কোণে মুখ লটকে দাঁড়িয়ে আছে, বারবার দরজার দিকে তাকাচ্ছে। রাবির এখনো কেন আসছে না কে জানে। সাদরাজ বলল, মেহুল, আঙ্কেলের না হয় খাবারের রুটিন আলাদা, তাই বলে বসতে পারছেন না, কিন্তু আপনি আর আন্টি তো আমার পাশেই বসতে পারেন। মেহুল জোরপূর্বক হেসে বলল। না, আপনি খান, আমরা পরে খেয়ে নিব। সাদরাজ হেসে বলে, খাবারটা কিন্তু দারুণ হয়েছে আন্টি। রামিনা বেগম বললেন, আর এক পিস মাছ নাও। ভালো হয়েছে বলেও তো খাচ্ছ না কিচ্ছু। হঠাৎ কলিং বেল বাজল। মেহুল অস্থির হয়ে বলল, আমি দরজা খুলছি। সাদরাজ খাওয়া বন্ধ করে সোজা হয়ে বসল। কলিং বেলের শব্দে কিছুটা অস্বস্তি হলো তার। মেহুল এক দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। রাবির এসেছে, তবে একা নয়, সাথে অনেক পুলিশও আছে। পুলিশ দেখে মেহুল অবাক হয়, জিজ্ঞেস করে, পুলিশ কেন? রাবির তার দিকে চেয়ে ফুধোয়। কোথায় সাদরাজ আহমেদ? সে অফিসারের দিকে চেয়ে বলে। চলুন অফিসার। রাবির অফিসারদের সাথে নিয়ে ডিরেক্ট ভেতরে চলে যায়। রামিনা বেগম তাকে দেখেই হেসে বললেন, জামাই আপনি? সাদরাজ পেছন ফিরে তাকায়। রাবিরকে দেখে বিষম খায় সে, স্তব্ধ হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। রাবিরকে সে মোটেও এখানে আশা করেনি। এখন এই পরিস্থিতি সে কিভাবে সামলাবে? সবকিছু তো ঘেটে গিয়েছে, সব প্ল্যান শেষ। সে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। রাবির দাঁতে দাঁত চেপে বলে, অফিসার, অ্যারেস্ট হিম। সাদরাজ ব্রু কুচকায়। অফিসার তার দিকে এগিয়ে গিয়ে বলে, মিস্টার সাদরাজ আহমেদ, আপনাকে এক্ষুনি আমাদের সাথে থানায় যেতে হবে, চলুন। সাদরাজ রেগে যায়, তীব্র স্বরে বলে, হোয়াট ননসেন্স! আমি কেন থানায় যাব? কি করেছি আমি?
আপনি আমাদের সাথে আগে থানায় চলুন, এখানে গিয়ে আমরা আপনার সাথে কথা বলবো। এখানেই বলুন, কিসের ভিত্তিতে আপনারা আমাকে থানায় নিয়ে যেতে চাইছেন? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি মিস্টার রবির খানের গোডাউনে আগুন লাগিয়েছেন। সাদরাত শব্দ করে হাসে, বলে, প্রমাণ দিন। আছে? আছে কোনো প্রমাণ? অফিসার বলেন, আমরা প্রমাণ ছাড়া কথা বলি না, থানায় চলুন, সব বলছি। না, যাব না, আমাকে এখানেই সব বলুন। রাবির এবার চেঁচিয়ে বলে, এটা তোমার অফিস বা কোনো সরকারি জায়গা না যে এখানে তুমি যা চাইবে তাই হবে। এটা আমার শ্বশুর বাড়ি, এখানে তোমার মতো নিকৃষ্ট লোকের কোনো কথা চলবে না। অফিসার, ওকে এক্ষুনি নিয়ে যান, আর তা না হলে আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। সাদরাত যেন রাগে কাঁপছে। রাবির গর্জে ওঠে, কি হলো, এখনো যাচ্ছেন না কেন? অফিসার সাদরাজকে নিয়ে বাইরে চলে যায়। মেহুলের মা বাবা হতভম্ব, কি হয়ে গেল, কেন হলো, কিছুই ওনারা বুঝতে পারছেন না। রাবির শ্বাস ফেলে বলল, আমি দুঃখিত বাবা, আপনার বাসায় এইভাবে সিন ক্রিয়েট করতে চাইনি, কিন্তু ওই লোকটাকে শাস্তি না দিয়েও উপায় ছিল না। ও আমার সাথে শত্রুতা নেভাতে গিয়ে কতগুলো অসহায় মানুষের ক্ষতি করেছে। আপনারা পুরো ঘটনা মেহুলের কাছ থেকে শুনে নেবেন। আমি এখন যাচ্ছি, আমাকেও থানায় থাকতে হবে। মেহুল, মা বাবাকে সব বুঝিয়ে বলবেন। আসছি। রাবির দরজার কাছে যেতেই মেহুল তার কাছে ছুটে গিয়ে বলল, রাবির, সাবধানে থাকবেন প্লিজ। ওই সাদরাজ আহমেদকে আমার খুব ভয় করে। রাবির তার দিকে চেয়ে ম্লান হেসে বলে, চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। শুধুমাত্র ওই লোকটার মুখের কথার ভিত্তিতে আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন না। আপনি জানেন না আমি কি করতে পারি। আপনার কিন্তু চাকরি রিস্কে আছে, বলে দিলাম। ওনার চাকরি নিয়ে তোমাকে ভাবতে হবে না সাদরাজ আহমেদ, তুমি তোমার নিজের কথা ভাবো। অনেক করেছো, তোমার জন্য আজ এতগুলো মানুষ অসহায়ের মতো পড়ে আছে। তুমি কি ভেবেছো এত কিছু করেও পার পেয়ে যাবে? এত সোজা? তোমাকে কালকে কোর্টে ওঠানো হবে, আমি নিজে তোমার বিরুদ্ধে সাক্ষী দেব। আমিও দেখব এবার তুমি কি করে বাঁচো। সাদরাজ রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আমি কিন্তু তোমাকে ছাড়বো না রাবির খান। তুমি আর তোমার স্ত্রী মিলে ইচ্ছে করে এসব করেছো, তাই না? এ সবই সাজানো নাটক, আমাকে আটকানোর জন্য। আচ্ছা, আমিও দেখব ঠিক কতদিন তোমরা আমাকে আটকে রাখতে পারো। রাবির দাঁতে দাঁত চেপে বলে, তুমি যাতে আজীবন এই জেলে পচে মরো, আমি সেই ব্যবস্থাই করব। আহ, তোমার এসব হুমকিতে এই সাদরাজ আহমেদ ভয় পায় না। যাও যাও, যা খুশি করো গিয়ে। সাদরাজ আহমেদকে আটকানো এত সহজ না। রাবির বাঁকা হেসে বলে, সেটা তো সময়ই বলে দেবে। আপনি আমার কল ধরেন না কেন বলুন তো? ব্যস্ত ছিলাম। তাই বলে একটু মেসেজও করা যায় না নাকি? আমি যে ওই দিকে টেনশনে মরে যাই, সেটা কি আপনি বোঝেন না? আমার আর এত বুঝে কি হবে, আজকাল তো আমার থেকে আপনাকে সাদরাজ আহমেদই একটু বেশি বুঝছেন। মেহুল ঠোঁট চেপে হেসে বলে, বাবা, আপনার আবার হিংসেও হয়? না, আমার কেন হিংসা হবে? আমার তো মন নেই, আমি তো রোবট। আমার ওয়াইফের সাথে আমারই শত্রু এত ভাব বিনিময় করবে আর আমি হাসি মনে মেনে নেব? এটাই তো আপনি চান, তাই না? মেহুল মৃদু হেসে বলে, আমি এমনটা চাই কখন বললাম? আপনার শত্রু তো আমারও শত্রু। আমি তো আপনার কথা ভেবেই ওই লোকটার সাথে একটু কথা বলেছিলাম। হ্যাঁ, বুঝেছি, কিন্তু ওর এই সাহসের ফল তো ওকে পেতেই হবে। আমার ওয়াইফের দিকে ও নজর তুলে তাকায় কি করে? তাছাড়া ওর অন্যায়ের বোঝা তো কম না। সব কিছু কালকে আমি কোর্টে বলবো, তারপর দেখিয়ে ওকে কে বাঁচায়। মেহুল ভীত সুরে বলল, এত কিছুর পর ওই লোকটা আপনার কোনো ক্ষতি করে দেবে না তো? যা রাগ ওনার আমার প্রতি। নিজে বাঁচলেই না আমার ক্ষতি করবে? আগে তো নিজে বাঁচুক। আর এই কয়দিন আপনার বাসা থেকে বের হওয়ার দরকার নেই। ওর অ্যারেস্ট হওয়ার খবর পেয়ে ওর লোকগুলো নিশ্চয়ই আরো তৎপর হয়ে উঠেছে। ওরা এখন যে কোনো মূল্যে ওকে বের করতে চাইবে, তাই আপাতত আপনার বাইরে বের হওয়ার দরকার নেই। আর খুব প্রয়োজন পড়লে আমাকে কল দেবেন, আমি নিজে আপনাকে নিতে আসবো। মেহুল তৃপ্তির নিঃশ্বাস ছেড়ে বলে, এত ভালোবাসলে ভালোবাসতেও নজর লাগে, বুঝলেন নেতা সাহেব? চিন্তা নেই, ভবিষ্যতে আর কেউ নজর দিতে আসলে তার সেই নজর উপড়ে ফেলা হবে। এত কিছুর পরেও সাদরাজ আহমেদকে কোর্ট কেবল জরিমানা করলো, কোনো শাস্তি দিল না। আমি তো এই ব্যাপার মেনে নিতে পারছি না। অথচ শাস্তি পেল কে? ওই লোকটা যাকে সে ভয় দেখিয়ে এত কিছু করিয়েছে। আপনি বলুন, এখানে কোন দিক দিয়ে ন্যায় বিচার হয়েছে? রাবির উদ্ভ্রান্ত হয়ে পড়েছে যেন। কোর্টের রায় শোনার পর থেকে সে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে।
এই রায় একদমই ঠিক হয়নি। সে যে যে শাস্তি পাওয়ার কথা তাকে কিছু টাকার জরিমানা দেখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, অথচ যার শাস্তির প্রয়োজন নেই তাকে 2 বছরের কারাদণ্ড দিয়ে বসে আছে। এটা কেমন ন্যায় বিচার হলো? রাবির প্রচন্ড রকম বিরক্ত, গরমে ঘেমে একাকার, তবুও গাড়িতে গিয়ে বসছে না। ফোনে মেহুল বলল, ওই লোকটা আবার আগে থেকেই জর্জকে টাকা দিয়ে রাখেনি তো, বা ওই লোকের কোনো কাছের কেউ এসব করেছে? হতেও পারে, আমিও তাই ভাবছিলাম। নয়তো এত প্রমাণের পরও জজ কি করে এই রায় দিতে পারেন? আমার তো রাগে মাথা ফেটে যাচ্ছে। শান্ত হন। এখন আর আপনি রাগ দেখিয়ে কিছুই করতে পারবেন না। দুনিয়াটাই এমন, খারাপ মানুষগুলো এভাবেই সব সময় পার পেয়ে যায়। তবে চিন্তা করবেন না, একদিন না একদিন ওদের ঠিক ধরা পড়তে হবে, শুধু সেই সময়ের অপেক্ষা। মেহুল, এই অপেক্ষা আমি আরো কয়েক বছর আগে থেকেই করছি, কিন্তু আর কত? এই সাদরাজ আহমেদ শুধরানোর লোক না, ওকে আর এভাবে ছেড়ে দেওয়া যায় না। ওকে ছেড়ে দিলেও এখন আপনার ক্ষতি করতে চাইবে, আর তেমনটা হলে আইনের আগে আমি নিজেই ওকে খুন করে ফেলবো। আপনি আছেন না, ওই লোকটা আমার কিছুই করতে পারবে না। এখন আপনি কোথায়? বাসায় আসুন, আমাদের বাসায় আপনার মা আসছেন আমাদের অনুষ্ঠানের ডেট ফিক্সড করার জন্য। আচ্ছা, আমি আসছি। রাবির আসার পর মেহুল বসার রুমে যায়। এতক্ষণ যায়নি, তার শাশুড়ি মা এতক্ষণ তার মা বাবার সাথে কথা বলছিলেন। তিনি মেহুলকে দেখে হেসে জিজ্ঞেস করলেন, কেমন আছো মা? মেহুল সালাম দিয়ে জবাব দেয়। রাবির তার দিকে তাকায়। একটা সুতি কমলা রঙের বাটিক শাড়ি পরেছে সে। রাবিরের চোখে মুখে যত ক্লান্তি, বিষাদ আর বিরক্ত ভরা ভাব ছিল তা যেন নিমিষেই হাওয়া গেল। সে অবাক হয়ে ভাবল, একটা মানুষ এত স্নিগ্ধ হয় কি করে? এই মাসের শেষ শুক্রবার রাবির আর মেহুলের অনুষ্ঠানের ডেট ঠিক করা হয়। যদিও মেহুল চেয়েছিল ঈদের পর হোক, কিন্তু রাবিরের একটু বেশিই তাড়া ছিল, তাই তার কথা মতোই তারিখ ঠিক করা হয়েছে। না খেয়ে চলে এলেন যে? খেয়েছি তো। এত তাড়াতাড়ি খাওয়া শেষ? হ্যাঁ, আপনি বসছেন না কেন? আমার এখন খিদে নেই, সকালে নাস্তা বেশি খেয়েছি। রাবির চুপচাপ দাঁড়িয়ে থাকলে মেহুল জিজ্ঞেস করে, আপনি খুব ক্লান্ত তাই না? না, ক্লান্ত না, তবে খুব বিরক্ত, চিন্তা হচ্ছে খুব। এখানে বসুন। একটা চেয়ার দেখিয়ে মেহুল বলল। রাবির জিজ্ঞেস করলো, কেন? বসুনই না বলছি। রাবির চেয়ারে বসে। মেহুল তার পেছনে গিয়ে দাঁড়ায়। রাবির জিজ্ঞেস করে, কি করেছেন? আপনি চোখ বন্ধ করুন, তাহলেই বুঝতে পারবেন। রাবির ভ্রু কুচকে বলে, কি করতে চাইছেন বলুন তো? আহা, আপনি আগে চোখটা বন্ধ করুন না। রাবির চোখ বন্ধ করলো। মেহুল পেছনে দাঁড়িয়ে রাবিরের কপালে ম্যাসাজ করে চুল টানতে লাগলো। সে এত আরাম করে রাবিরের চুল টেনে মাথা ম্যাসাজ করে দিচ্ছিল যে রাবিরের ঘুমি চলে আসছিল। সে নরম সুরে বলল, ইস, এভাবে যত্ন নেওয়ার জন্য তো অনুষ্ঠানের ডেটটা আগামী শুক্রবারই ফিক্সড করা উচিত ছিল। তাই না? আমি অবশ্য এই কাজে খুব এক্সপার্ট। আপনার একটু ক্লান্তি লাগলেই বলবেন, আমি এভাবে যত্ন করে আপনার মাথা টিপে দিব। মেহুল অনেকক্ষণ রাবিরের মাথা টিপে দিল। কাজ শেষ করে সে রাবিরের সামনে এসে একটা হাত মেলে দাঁড়ায়। রাবির তা দেখে জিজ্ঞেস করে, কি হলো? ও মা, জানেন না, স্বামীর যত্ন করলে বউকে বকশিশ দিতে হয়। রাবির মৃদু হেসে বলে, না, আগে জানতাম না। এখন তো জেনে নিয়েছেন, এবার দিন। রাবির তার মানিব্যাগ বের করে 5টা 1000 টাকার কচকচে নোট বের করে মেহুলের হাতে দিয়ে বলে। নিন আপনার বকশিস। মেহুল টাকা দেখে অবাক হয়ে বলল, এত বেশি বকশিশ দিলে কিন্তু একসময় আপনি ফকির হয়ে যাবেন। আপনাকে এইভাবে বকশিস দিয়ে ফকির হতে আমার কোনো অসুবিধা নেই। মেহুল টাকাটা হাতে নিয়ে বলে, আচ্ছা দাঁড়ান, বকশিশ বেশি পেলে সার্ভিসও একটু বেশি দেয়া লাগে। এই বলে সে আবার রাবিরের চুলে বিলি কাটতে আরম্ভ করলো। রাবির তার মাকে নিয়ে সন্ধ্যের পর বেরিয়ে যায়। মেহুল আয়নার সামনে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে এই লোকটা এত অসভ্য কেন। মেহুল যেন লজ্জায় মিশে যাচ্ছিল তখন। এমনিতে কত নিরামিষ, কিন্তু হুটহাট আবার এমন সব কাজ করে বসে যে রীতিমতো হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হয়ে যায়। মেহুল দীর্ঘশ্বাস ফেলে তার রুমের দরজাটা আটকে দেয় শাড়ি চেঞ্জ করার জন্য। অনুষ্ঠানের আর বেশি দিন নেই, তাই দুই পরিবারের বেশ কেনাকাটা চলছে। কাবিনের সময় খুব বেশি কিছু কেনা হয়নি। রাবিরের মা তাই এবার মন ভরে ছেলের বউয়ের জন্য বিয়ের কেনাকাটা করছেন। আর রাবির খুব একটা সময় দিতে না পারলেও মেহুলকে তিনি এতে সবসময় সাথে রাখেন। আজও তার ব্যতিক্রম কিছু হয়নি।
মিহুলের জন্য গয়না কিনবেন, তাই তার পছন্দ অপছন্দ ভীষণ প্রয়োজন। গয়নার দোকানে গয়না দেখার সময় মিহুল বেশ চিন্তায় পড়ে যায়। তার সব সময় খুব সিম্পল জিনিস পছন্দ, কিন্তু অন্যদিকে তার শাশুড়ি পছন্দ করছেন সব গর্জিয়াস জিনিসপত্র। মিহুল সিম্পল কিছু পছন্দ করলে তিনি সেটা সাইডে রেখে একটা গর্জিয়াস সেট হাতে ধরিয়ে বলেন। এটা দেখো। অনেকক্ষণ দোকানে এত কিছু দেখার পরেও মিহুলের যখন কিছুই পছন্দ হচ্ছিল না, তখন তার শাশুড়ি মা রাবিরকে কল করলেন। মা, কিছু বলবে? তুমি কোথায় আছো? কাজ শেষ হয়ে থাকলে এক্ষুনি স্বর্ণ গ্যালারিতে আসো। রাবির ভাবে কিছু হয়েছে হয়তো, তাই সে চিন্তিত সুরে জিজ্ঞেস করে। কেন মা, কিছু হয়েছে? হয়েছে বিরাট ঘটনা। তোমার বউ এখনো এক পিস গয়না পছন্দ করতে পারেনি। এখন তুমি এসেই তাকে পছন্দ করে দিয়ে যাও। আমার দ্বারা আর হবে না। এখনই আসতে হবে মা? হ্যাঁ, এখনই। আচ্ছা, তুমি রাখো, আমি আসছি। শাশুড়ি মা ফোন রাখতে মিহুল মুখ কাচুমাচু করে বলে। মা, ওরাকে ডাকার কি দরকার ছিল? আমি তো পছন্দ করেছিলাম। তা তো দেখছিলামই, কি পছন্দ করছিলে। এটা বিয়ের গয়না, কোনো কাজ নেই, কিছু নেই। আমি চাই আমার ছেলের বউকে আমি স্বর্ণ দিয়ে ভরিয়ে দিতে, অথচ আমার ছেলের বউ কিনা তার জন্য এইসব স্বর্ণ পছন্দ করছে। হবে না। এখন রাবির এসেই সব পছন্দ করবে। রাবির দোকানের ভেতর প্রবেশ করতে সবাই তাকে সালাম দেয়। সে সালামের জবাব দিয়ে মায়ের পাশে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করে,